বিসমিল্লাহির রহমানির রহিম। মডেল হাই স্কুলের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের এই অ্যাসেসমেন্ট পরীক্ষার পর আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ প্রথম ক্লাস। আজকে আমার নির্ধারিত টপিকস হচ্ছে, যা আমি তোমাদের জন্য নির্বাচন করেছি, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন এনসিটিবি, প্রথমে আসে এনসিটিবি, যেটা হচ্ছে আমাদের সরকারি যে বইগুলো নির্ধারণ করে, আমাদের যে সাজেশন বা সিলেবাস যেটা আমাদেরকে প্রদান করেন, ওইখানে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু নির্ধারিত সিলেবাস দেওয়া আছে। যেমন তোমাদেরকে একটা সেন্টেন্স অবশ্যই হবে কন্ডিশনালের উপর, আরেকটা একটা সেন্টেন্স হতে পারে জিরান্ডের উপর, ইনফিনিটিভের উপর, তারপরে পার্টিসিপেলের উপর। তার মানে কি, তুমি যখন কোনো কমপ্লিটিং সেন্টেন্স করবা, তোমাকে যেই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স কি, তোমাকে চিনতে হবে জিরান কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি। তো প্রথমে আমি আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমরা জানবো কন্ডিশনাল কি। কন্ডিশনাল হচ্ছে এমন ধরনের কিছু সেন্টেন্স যেগুলো শর্ত প্রকাশ করবে। কন্ডিশনাল হচ্ছে কি, শর্ত প্রকাশ করে। এই কন্ডিশনাল হচ্ছে কন্ডিশনিং সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স অথবা কন্ডিশনিং সেন্টেন্স। তার মানে হচ্ছে কি, এই সেন্টেন্স কিছুটা শর্তের অধীনে থাকবে, কিছু শর্ত প্রকাশ করবে। আর এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোর দুইটা ক্লজ থাকবে। তোমরা হয়তো জানো প্রত্যেকটা কন্ডিশনালের দুইটা ক্লজ থাকে, আর কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সই তোমাকে দুইটা ক্লজ থাকবে। একটা ক্লোজে কি করবে, একটা ক্লোজে কিছুটা অংশ দেওয়া থাকবে, আর একটা ক্লোজ তোমার সম্পূর্ণ করতে হবে। আর এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্লজ থাকবে দুইটা। কয়টা ক্লজ থাকবে? দুইটা ক্লজ থাকবে। তুমি কিভাবে বুঝবা এটা একটা সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স? এই কন্ডিশনাল সেন্টেন্স বোঝার জন্য তোমাকে অবশ্যই ইফ ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ইফ ক্লজ তার মানে কি, কন্ডিশনাল সেন্টেন্সের একটা ক্লজ হবে ইফ ক্লজ, আর যেই ক্লজটা হচ্ছে ইফ ক্লজ সেটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ, আর আরেকটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম? একটা কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকবে? দুইটা ক্লজ থাকবে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কখনো ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া থাকতে পারে, আবার কখনো প্রিন্সিপাল ক্লজটাও দেওয়া থাকতে পারে। যেই ক্লজটাই দেওয়া থাকুক না কেন, কিছু শর্ত জেনে অবশ্যই আমাদেরকে সেই অনুসারে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। আমি কি বললাম যে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। একটা ক্লজ হবে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজগুলো কি করবে? ডিপেন্ডেন্ট ক্লজটা তোমাকে শর্ত প্রকাশ করবে। এই শর্তের কারণে কি হচ্ছে সেটা তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মাধ্যমে সম্পন্ন করবা। তো আশা করছি বুঝতে পারছো কন্ডিশনাল সেন্টেন্সগুলো কয় প্রকার। কন্ডিশনাল সেন্টেন্সগুলো হচ্ছে তিন প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? তিন প্রকার। তাহলে প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা হয় এরকম: ই প্লাস প্রেজেন্ট প্লাস পরের অংশটা ফিউচারে থাকতে পারে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। সেটা তোমরা অনেকেই জানো, বা না জানলেও আশা করছি ধীরে ধীরে জেনে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে একটু ভিন্ন হচ্ছে। ইফযুক্ত ক্লজটা হচ্ছে পাস্ট টেন্সে থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। ইফযুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তাহলে পরের অংশটা কি হবে? পাস্ট কন্ডিশনাল। এখন কথা হচ্ছে পাস্ট কন্ডিশনাল কি। এখন তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার পাস্ট কন্ডিশনাল কি, আর পাস্ট ইনডিফিনিটের তোমরা তো স্ট্রাকচার জানো। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, তারপরে কি হয়? একটা অবজেক্ট থাকে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট নিয়েই কি গঠিত হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়। তাহলে এই পাস্ট কন্ডিশনালটা কি হবে? পাস্ট কন্ডিশনালটা হবে এরকম: এখানে একটা সাবজেক্ট থাকবে, এই অংশেও একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? শুড অথবা উড অথবা মাইট। শুড, উড, মাইট থাকবে। ঠিক আছে, এরপরে কি হবে? শুড, উড, মাইট আমরা জানি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের কোন ফর্ম বসে? মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর বাদ বাকি অংশ দিয়ে শেষ করব। এখন তোমরা বলতে পারো স্যার উদাহরণের মাধ্যমে বোঝালে ভালো হয়। উদাহরণ অবশ্যই দিব, এবং সেই উদাহরণের মাধ্যমেই তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাসটা এবং আগামী দিনে যে ক্লাসটা আছে নির্ধারিত ক্লাস, আজকের ক্লাস
ক্লাসটা এবং আগামী দিনের ক্লাস, দুইটা ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে নিব। আশা করছি ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো দেখবা। এখন তোমরা রুলসগুলো লিখে নাও, কারণ কমপ্লিটিং সেন্টেন্স বিশাল আলোচনা। তোমরা যদি কিছুটা বুঝতে পারো তোমরা নিজে থেকে এমনি বানায় লিখতে পারবা। এরপরে আছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের এই প্রথম ইফ থাকতে পারে, তারপরে এখানে যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু থার্ড কন্ডিশনালে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স ইফ যুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল, পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। এখন তোমরা বলতে পারো স্যার পারফেক্ট কন্ডিশনাল কি? প্রেজেন্ট কন্ডিশনালটা আমরা কি দেখেছিলাম? সাবজেক্ট দেখেছিলাম। প্রেজেন্ট কন্ডিশনাল আমরা কি দেখেছিলাম? সাবজেক্ট দেখেছিলাম। তারপরে দেখেছি সাবজেক্টের পরে শুড, উড, মাইট এসেছিল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এসেছিল। ঠিক একইভাবে পারফেক্ট কন্ডিশনালে কি হবে দেখো, পার্থক্য আছে সামান্য একটু। সাবজেক্ট বসবে, পারফেক্ট কন্ডিশনালে কি আসবে? সাবজেক্ট বসবে। পাস্ট কন্ডিশনাল কি ছিল? শুড, উড, মাইট ছিল, এখানেও শুড, উড, মাইট আসবে। শুড, উড, মাইট আসবে। এখন এখানে শুড, উড, মাইটের সেকেন্ড কন্ডিশনের শুড, উড, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছিল, কিন্তু থার্ড কন্ডিশনের শুড, উড, মাইটের পরে কি বসবে? একটা হ্যাভ বসবে। আর হ্যাভের পরে আমরা জানি ভার্বের 3 নাম্বার রূপটাই ব্যবহৃত হয়। তারপরে তুমি বাদবাকি প্রয়োজনীয় অংশ দ্বারা শেষ করবা। আর পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারও আশা করি আমরা জানি। সাবজেক্ট থাকে, তারপর একটা হেড থাকে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে। এখন দেখো যে এই ক্লাস শুরু করার আগে বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে কয়টা ক্লজ থাকবে? 2টা ক্লজ থাকবে। একটা ক্লজ হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ক্লজ। আচ্ছা, এই ক্লজের দেখো প্রথম অংশটা, যেই অংশটার সাথে ইফ আছে, ইফ যুক্ত থাকবে, যেই অংশের সাথে ইফ যুক্ত থাকবে ওই অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, ওই অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর কন্ডিশনাল সেন্টেন্সে এটাকে বলা হয় ইফ ক্লজ। ঠিক আছে, এরপরে দেখো থার্ড কন্ডিশনালে গিয়েও ঠিক একই অবস্থা। ইফ যুক্ত অংশটা এখানে কি আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানেও এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এখানেও এটা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, অথবা ইফ ক্লজ। তাহলে এখন তোমরা প্রথমে শুধু রুলসে লেখো। কমপ্লিটিং সেন্টেন্স যখন করব, তখন আমি তোমাকে বারবার ইন্ডিকেট করব এই অংশটা কোন ক্লজে আছে, এই অংশটা শর্ত প্রকাশ করছে কিনা। যখন শর্ত প্রকাশ করবে তখন তোমাকে তখন বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। টেন্সের অনুসারে পরবর্তীতে তোমাকে বাকি কাজগুলো করতে হবে। ঠিক আছে, এরপরে আসে জিরান। জিরান দেখো, GERUND, জিরান। জিরানগুলো কি হচ্ছে? ভার্ব। জিরান কিরকম? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান গঠিত হয়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একই সাথে ভার্ব এবং নাউনের মতো কাজ করবে, যখন কোনো ভার্ব নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান বলে। যখন কোনো ভার্ব নাউনের মতো কাজ করে, কার মতো কাজ করে? যখন কোনো ভার্ব নাউনের মতো কাজ করে। এখন সেই নাউনের মতো কাজ করাতে কি হলে কি করতে হবে? ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার যদি একটু সহজ করে বলি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয়, কি বলছে? জিরানকে আগে বলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা একই সাথে একটা ভার্ব এবং নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান বলে। আর এই জিরানগুলো সাধারণত সেন্টেন্সের সাবজেক্টের মতো ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? সাবজেক্টের মতো ব্যবহৃত হয়, নাউন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, কখনো কখনো তারা অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। তাহলে জিরান কি করে? জিরান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। জিরান কার সাথে কিভাবে গঠিত হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হবে এবং গঠিত হওয়ার পর সে কি হিসেবে কাজ করবে? সে নাউন হিসেবে কাজ করবে। আর এই নাউনটা কখনো কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কখনো এটা অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তো এটা মনে রাখবা, এগুলো মনে রাখতে হবে, কারণ উদাহরণ দিলে অনেক সময় লেগে যাবে। আমরা উদাহরণ আগামীকাল বিস্তারিতভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আসলো পার্টিসিপল। এখন পার্টিসিপল গুলো একটু ঝামেলা আছে। পার্টিসিপল বুঝতে হলে তোমাকে ভার্ব সম্পর্কে বিস্তারিত, তোমাকে কি জানতে হবে? তোমাকে ভার্ব সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কোনগুলো, ভার্বের পাস্ট ফর্মগুলো কী রকমের হয়। তুমি যদি ভার্ব সম্পর্কে বিস্তারিত ভালোভাবে ধারণা অর্জন রাখতে না পারো তাহলে তুমি কি পার্টিসিপল গঠন করতে পারবে না। তোমাকে অবশ্যই ভার্ব শিখতে হবে, ভার্বের ক্লাসিফিকেশন থেকে শুরু করে তোমাকে প্রয়োজনীয়, যেমন আমাদের কিন্তু একাডেমিক যে সিলেবাস আছে এখানে অতিরিক্ত কিন্তু প্রায় 1-1.5
150 200 এর বেশি ভার্ব শেখার কোনো প্রয়োজন নাই, ঘুরে ফিরে কিন্তু এগুলোর মধ্যেই থাকে। তোমরা যদি নির্ধারিত করে কিছু ভার্ব মুখস্থ করে ফেলো, আশা করছি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। তোমরা ভার্বগুলো মুখস্থ করবা। তো আসি পার্টিসিপল। জিরান গেল, জিরানের পরে হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল হচ্ছে আবার 3 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্সের মতো পার্টিসিপলও 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আর আরিশা আয়াত একটা কোশ্চেন করেছে সাবজেক্ট হিসাবে কিভাবে থাকে। সাবজেক্ট হিসাবে দেখো, জিরানের উদাহরণ বলছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইম অর্থ কি? সাঁতার কাটা, মানে কোনো কাজ করা। এই সুইম হচ্ছে ভার্ব। এখন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা, সাঁতার একটি ভালো ব্যায়াম। এখানে সুইম হচ্ছে সাঁতার কাটা। কাটা মানে কোনো সুইম আমরা জানি ভার্ব, এই সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা সেন্টেন্সের প্রথমে বসেছে, তার মানে এটা ব্যায়ামকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তার মানে কি এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করছি তুমি বুঝতে পারছো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা হচ্ছে জিরান এবং এখানে এই সুইমিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করছি বুঝতে পারছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখন প্রেজেন্ট পার্টিসিপল কি? জিরানের মতোই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। আর পার্টিসিপল গুলো কি করে? একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? ভার্ব এবং অথবা অ্যাডজেক্টিভের হিসেবে মতো কাজ করে। যখন কোনো সেন্টেন্সে কোনো একটা ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বুঝতে হবে যে এখানে এটা পার্টিসিপল হয়েছে। এরপরে পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়? সাধারণত ভার্বের শেষে ডি, ইডি, টি, ইএন বা এনই এগুলো যুক্ত হয়ে সাধারণত পাস্ট পার্টিসিপল গঠিত হয়। আর পারফেক্ট পার্টিসিপল গঠিত হয় হ্যাভিং থাকবে, কোনো ভার্বের পূর্বে হ্যাভিং থাকবে। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছো। প্রেজেন্ট পার্টিসিপল আর পার্টিসিপলগুলো কি হচ্ছে? পার্টিসিপল হচ্ছে এমন একটা অবস্থা ভার্বে যখন কোনো ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? পার্টিসিপল। আর এই পার্টিসিপলগুলো 3 প্রকারের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হবে। তারপর পাস্ট পার্টিসিপল কি? ভার্বের শেষে ইডি, ডি, টি, ইএন বা এন ই যুক্ত হয়ে সাধারণত পাস্ট পার্টিসিপল গঠিত হয়। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং যদি কোনো ভার্বের মানে পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে যদি হ্যাভিং থাকে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি? পারফেক্ট পার্টিসিপল। আশা করছি বুঝতে পারছো। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের ফর্ম কয়টা থাকে? ভার্বের ফর্ম থাকে হচ্ছে 3টা। ভার্বের ফর্ম কয়টা? 3টা। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন একটা ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে তার পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন। এই ইটেনটা যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে অবতীর্ণ হয়, তখন ওইটা হবে পাস্ট। কি হবে? ইটেনটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে অবতীর্ণ হয়, তখন ওইটাকে তুমি বলতে পারবা পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখন আরও কিছু কাজ বাকি আছে। আজকে বাচ্চারা, আজকে শুধুমাত্র তোমাদের এই একটা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার সময় তোমাকে যেই আইটেমগুলো, যেই মানে এই উপকরণগুলো তোমাকে বিশেষভাবে নজর রাখতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় কিন্তু আরও অনেকগুলো নিয়ম এবং বেসিক কিছু, এগুলো ছাড়া, এগুলো হচ্ছে বেসিক, এই বেসিক রুলস নিয়মগুলো ছাড়াও আরও কিছু কিন্তু হাতে কলমে শিক্ষা দেওয়ার মধ্যে কিছু কনজাংশন আছে। ওই কনজাংশনগুলো সম্পর্কে আমরা যখন ধারণা অর্জন করব এবং আমরা যখন এই বেসিকটা, আমাদের ভিত্তিটা যখন স্ট্রং হবে, তখন কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। আমরা শুধুমাত্র যে ওয়াইল থাকলে কি হবে, বিফোর থাকলে কি হবে, বিকজ থাকলে কোথায় কি হবে, এইভাবে কিন্তু পড়লে আমাদের বেশি দিন মনে থাকে না। আমরা যদি বেসিকটা স্ট্রং করে নিতে পারি, তখন আমরা প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের খুব সহজ হবে। তোমরা সেন্টেন্সের অংশগুলো বুঝতে পারবা। এই জন্যই মূলত আমি এখানে আলোচনা করছি যে আমাদের কোন কোন বিষয়গুলো লাগবে। তুমি একটা সেন্টেন্স করলা, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ এটা ভার্ব, কিন্তু আমি বলতেছি কোনো গুণের কথা, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে খটকা লেগে যাবে। যখন আমি কি বলবো এটা হচ্ছে পার্টিসিপল, তখন তুমি যদি
বেসিকটা তোমার জানা থাকে তখন তুমি সহজেই বলতে পারবা স্যার যেহেতু পার্টিসিপল বলছে তাহলে আচ্ছা এই ভার্বটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, এখানে যেহেতু জিরান বলছে তাহলে স্যার যেহেতু জিরান বলছে ও আচ্ছা এখানে জিরানের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে কাজ করেছে। এগুলো কিন্তু বেসিক বিষয়, ঠিক আছে? আশা করছি একটু ধৈর্য দিয়ে করো এবং লিখো, না লিখলে কিন্তু পরবর্তীতে আমার এই লেকচারটাকে বকবকানি মনে হবে, আর কিছু এই বকবকানি ছাড়া আর কিছুই মনে হবে না, যেমনটা আমাদের সবসময় মনে হয়, তাই না? আচ্ছা, এখন দেখো, deceived by his friend he lost all his hope, he lost all his hope। তাহলে এখানে দেখো, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে কি আছে? একটা ভার্ব আছে। এই ভার্বটা কি প্রকাশ করছে দেখো, deceived by his friend he lost all his hope। তাহলে এখানে কি তোমরা কি বলতে পারো এখানে পাস্ট পার্টিসিপল কোনটা? যদি তুমি চিনতে পারো তাহলে তোমার অনেকটাই সহজ হয়ে যায়। এই শব্দগুলোর মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? deceived by his friend he lost all his hope। ভালো, একটু কাজ দিলাম। নেফসু জাহান, তুমি শুধু একটু কষ্ট করে তুমি একটু চেষ্টা করো এখানকার ভার্বটা এই পাস্ট পার্টিসিপল কোনটা। এখন আমি যেটা বলেছিলাম পাস্ট পার্টিসিপল গুলো কিভাবে গঠিত হয়, ভার্বের শেষে কি থাকতে পারে? ই থাকতে পারে, ডি থাকতে পারে, ইএন থাকতে পারে, তাই না? ইএন থাকতে পারে, এন ই থাকতে পারে। তাহলে এখন দেখে এরকম কোনটা আছে? এখন এখানে তো একটা ডি আছে, এটা কি ভার্ব? ফ্রেন্ড কি ভার্ব বলতে পারো? ফ্রেন্ড কি ভার্ব? না, ফ্রেন্ড ভার্ব না, ফ্রেন্ড হচ্ছে সম্পর্কের কথা প্রকাশ করছে। এখানে লস্ট, হারিয়ে ফেলেছিল, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা তো পাস্ট পার্টিসিপল না। লস, লস্ট, লস্ট, এটা তো পাস্ট পার্টিসিপল না। এখানে দেখো, তাহলে এখানে একটা মাত্র ভার্ব আছে, ডিসিভ বাই হিজ ফ্রেন্ড, তার মানে তার বন্ধু দ্বারা প্রতারিত হয়ে বা বন্ধুর দ্বারা হতাশ হয়ে সে কি করেছে? সে তার সব হারিয়ে ফেলেছে। তার মানে এই ভার্বের সাথে যখন ডি, ইডি, টি অথবা ইএন বা এন ই যুক্ত হবে তখনই হবে এটা পাস্ট পার্টিসিপল। আর একটু যদি জানতে চাও সেটা বলি আমরা। গো, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো, ওয়েন্ট, গন, এগুলো কি তুমি চেনো? গো, ওয়েন্ট, গন, এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে গঠিত হয়? আমরা যদি ভার্ব সম্পর্কে জানি আমরা অবশ্যই পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। গো, ওয়েন্ট, গন, তারপরে আমরা তো আরো জানি ডু, ডিড, ডান, এগুলো তো তুমি চেনো বোধহয়, ডু, ডিড, ডান, ডান। এখন এই যে এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন আমরা ওইটাকে বলবো পাস্ট পার্টিসিপল। আশা করছি কিছুটা বুঝতে পারছো। এরপরে বাকি রইল কি? আমরা কি শেষ করলাম? তিনটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানলাম, আমরা জানলাম ইনফিনিটিভ সম্পর্কে এখনো জানি নাই, তাই না? আমরা জিরান সম্পর্কে জেনেছি, আমরা পার্টিসিপল সম্পর্কে জেনেছি, এখন ইনফিনিটিভ সম্পর্কে জানবো। এখন ইনফিনিটিভটা একটু জটিল আবার সোজা। ইনফিনিটিভে কিছুটা কয়েকটা ভার্ব আছে সেখানে সমস্যা করে, আর অন্য সব ক্ষেত্রেই টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে, টু এর পরে কি থাকে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তখন আমরা সেটাকে কি বলি? ইনফিনিটিভ বলি। টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কি থাকে? টু এর পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। আর ইনফিনিটিভ কি করে? ইনফিনিটিভ যুক্ত ভার্বগুলো সেন্টেন্সের বক্তব্যকে কি করে না? সমাপ্ত করে না। ইনফিনিটিভ গুলো কি করে না? ভার্বের কোনো সেন্টেন্সের বক্তার বা সাবজেক্টের বক্তব্যকে তারা সম্পূর্ণ করে না। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? সবসময় মনে রাখা, টু হচ্ছে একটা প্রিপোজিশন, টু হচ্ছে একটা প্রিপোজিশন। সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, সব প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু টু হচ্ছে একটা প্রিপোজিশন, এটার পরে যদি কোনো ভার্ব বসাতে হয় সেটাকে অবশ্যই ভার্বের মূল ফর্মে বসাতে হবে, ঠিক আছে? সেটাকে ভার্বের মূল ফর্মে বসাতে হবে, মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? টু এর পরে ভার্বের মূল ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে। আবার কিছু কিছু তোমরা সেন্টেন্স করার কয়েকটা ভার্ব আছে যেগুলোর পরে তোমাকে কি ব্যবহার করতে হয় না। আচ্ছা, লিখে দিই আগে। যেমন কিছু ভার্ব আছে, যেমন মিট, তারপর লেট, তারপর হচ্ছে মেক, তারপরে হচ্ছে নিড, 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 তারপরে হচ্ছে সি, তারপরে হিয়ার। এইখানে কয়টা ভার্ব দিলাম, এই কয়টা ভার্বের পরে আরো কিছু থাকতে পারে, কিন্তু তোমাদের যে একাডেমিক যে কারিকুলাম এখানে এই কয়টা ভার্বের বেশি আমি কখনো দেখি নাই।
তো যেগুলো আমি দেখেছি প্র্যাকটিস করে তোমাদের পড়ানোর সময় পেয়েছি সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ যদি বসাতে হয় তাহলে তোমাকে কি বসাতে হবে না, তোমাকে টু ব্যবহার করতে হয় না। শুধুমাত্র কি বলেছি, তুমি যদি কখনো ইনফিনিটিভ করতে চাও, তাহলে টু বসালে টু এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কিন্তু এই যে ভার্বগুলো আছে এদের পরে যদি তোমাকে ইনফিনিটিভ করতে হয়, তোমাকে টু ব্যবহার করতে হবে না। মনে রাখবা এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তা আরেকটু সহজ করে মনে রাখার উপায় কি, ইনফিনিটিভ তৈরি করতে হয় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। ইনফিনিটিভ তৈরি করতে হয় কিভাবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। সেটা তোমার প্রয়োজন হলে তুমি এভাবে তৈরি করতে পারবা। কিন্তু এই ইনফিনিটিভ করার সময় তোমার যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ভার্বগুলো আসে তাহলে তুমি ওই সেন্টেন্সে আর টু ব্যবহার করবা না। এটাই হলো সংক্ষিপ্ত কথা। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তুমি ওখানে কি ব্যবহার করবা না, তুমি কখনোই টু ব্যবহার করবা না। ঠিক আছে, টু ব্যবহার না করলেও সেখানে ইনফিনিটিভ হবে। আশা করছি বুঝতে পারছো। ইনফিনিটিভের একটা উদাহরণ দেওয়াই লাগবে। আচ্ছা, নেফসু জাহান তোমার জন্য ইনফিনিটিভের উদাহরণ। তোমরা যারা চেঞ্জিং সেন্টেন্স করছো একটা সবচেয়ে সহজ একটা উদাহরণ তোমরা পাইছো, হি ইজ টু উইক টু মুভ। এখানে দেখো হি ইজ টু উইক টু মুভ, এই যে এখানে দেখো এটা কি অর্থ, কি প্রকাশ করছে, সে এতই দুর্বল যে সে নড়াচড়া করতে পারে না। এই যে টুটা বসালাম, এই টু এর পরে যেটা বসালাম সেটাই হচ্ছে ভার্ব, মুভ হচ্ছে ভার্ব। বলতে যাচ্ছি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আশা করছি বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দেই, হি হ্যাড 3 মিটিং টু অ্যাটেন্ড। তাকে কি করতে হবে, তাকে তিনটা হ্যাড যেহেতু আছে তাকে তিনটা মিটিংয়ে উপস্থিত অ্যাটেন্ড করতে হতো। তাহলে এখানে দেখো টু এর পরে কি বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তাহলে এইভাবেই গঠন করতে হবে, তাকে কোনো কিছু করতে হবে। ঠিক আছে, আশা করছি কিছুটা বুঝতে পারছো। আজকে মূলত প্রাথমিক আলোচনা হয়েছে, আগামীকাল শুধু প্র্যাকটিস করব। ক্লাসটা আমি দুই ভাগে ভাগ করেছি, প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিন শুধুমাত্র অনুশীলন। আশা করছি তোমরা আজকের এই কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আবার যে ভার্বগুলো, যদি কোনো সেন্টেন্সে বিট থাকে, তারপরে কি থাকে, লেট থাকে, তারপরে থাকে মেক থাকে, তারপরে কি নিড থাকে, তারপরে ডেড থাকে, তারপরে হচ্ছে সি হিয়ার, হিয়ার থাকে, তাহলে ওই সেন্টেন্সগুলোতে তুমি টু ব্যবহার করতে পারবে না। টু ব্যবহার না করলেও ওখানে ইনফিনিটিভের মতোই ভাবটা প্রকাশ করবে। কিন্তু এখানে দেখো কোনো কিছু করতে অনেক সময় আমরা বাধ্য হই না, এটা ব্যতিক্রম। দেখো ব্যতিক্রম, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা যখন কোনো কিছু করতে বাধ্য হই, যেমন আমাকে এটা করতে হবে বা তোমাকে ওইটা করতে হবে, তখন কিন্তু এই হ্যাভের সাথে ইউ হ্যাভ টু বা হ্যাজ টু কিন্তু ব্যবহার করতে হয়। এই শব্দগুলো যদি কোথাও ব্যবহার বাধ্যবাধকতা বোঝাতে তোমাকে কিন্তু টু ব্যবহার করা লাগবে। তুমি যদি কোনো কিছু করতে বাধ্যবাধকতা বুঝো সেখানে কিন্তু তোমাকে টু ব্যবহার করতে হবে। যেমন ধরো তার সেখানে যাওয়ার কথা, হি ইজ টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার কথা, হি ইজ টু গো দেয়ার। তাহলে এই যে আমি যেটা বলেছি, এই গো শব্দটা যদি কোথাও থাকে সেখানেও কিন্তু টু ব্যবহার করা হয় না, কিন্তু এখানে দেখো টু ব্যবহার করা হয়েছে। কিন্তু বাধ্যবাধকতা বোঝালে তোমাকে টু ব্যবহার করতে হবে। যেমন অথবা আরেকটা বাধ্যবাধকতা, অথবা তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার কথা, হি ইজ টু গো দেয়ার, অথবা তাকে সেখানে যেতে হবে, হি হ্যাজ টু গো দেয়ার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই ছিল তোমাদের জন্য প্রাথমিক আলোচনা। আগামী দিন শুধুমাত্র প্র্যাকটিস হবে। আশা করছি আজকের ক্লাসটা যাদের কাছে ভালো লাগেনি, আগামীকালকের ক্লাসটা যথেষ্ট ভালো লাগবে। তবে আজকের বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের বেসিক ধারণা না থাকে, আগামী দিনের ক্লাসটা কিন্তু ভালো লেগে কোনো লাভ নেই। কারণ ভিত্তি যদি ভালো না হয়, একটা দালান কিন্তু বেশি দিন টেকে না। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।